এডিএইচডি যাদের থাকে তারা কোপিং এর জন্য, সমাজে সার্ভাইভালের জন্য অনেক সময় তাদের উপসর্গগুলোকে একটা মুখোশ পরে থাকে। বিভিন্ন রিসার্চ বলছে 100 জনের মধ্যে 75 জন মেয়ে যাদের এডিএইচডি ধরা পড়েছে এদের মিসড ডায়াগনোসিস হয়। আমাদের নিজেদের বাচ্চাদের নিয়ে খুব হতাশ হয়ে যাই, মনে করি যে আমার বাচ্চাটা শেষ সব। এডিএইচডি মানে কি শুধু অতি চঞ্চলতা আর অমনোযোগিতা? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলতে আমরা অনেক সময় মনে করি খুব বাচ্চাটা চঞ্চল হবে, এটা বাচ্চাদের একটা রোগ যেখানে চঞ্চল বাচ্চারা প্রবলেম ফেস করতে থাকে, বিভিন্ন ধরনের স্কুলের থেকে কমপ্লেন আসতে থাকে, বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া যায় না, অনেক বেশি চঞ্চল, খুবই চঞ্চল, সেই চঞ্চলতা সবার চোখে পড়তে হবে। এবং যখন এইরকম একটা অবস্থায় চলে আসে বাচ্চাটা, তখন আমরা প্রবলেম মনে করি এবং মনে করি হয়তো এটা এডিএইচডি হতে পারে। তখন আমরা ডাক্তারের শরণাপন্ন একটা সময় হয়তো হচ্ছি। অথবা বাচ্চাটা খুবই পড়াশোনা একেবারেই করতে পারে না, রেজাল্ট খুবই খারাপ, খুব ফেল করছে, স্কুল থেকে কমপ্লেইন আসছে, তার মানে ওর হচ্ছে এডিএইচডি আছে, আর আমরা তখন তাড়াতাড়ি হয়তো ডাক্তারের কাছে নিয়ে আসছি। আজকে এডিএইচডি সম্পর্কে একটা ভিন্ন মাত্রার ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি। আমি ডাক্তার হুমায়রা শাহজাহান রিদি, শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আছি লাইভ স্প্রিংয়ে। এডিএইচডি গল্পটা শুরু করার আগে আমি আমার নিজের পার্সোনাল চেম্বারে গল্পই শেয়ার করি। আমার চেম্বারে কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে, একজন রোগী আসলেন, মা নিয়ে আসলেন। মেয়েটার বয়স ছিল 17-18 বছর, খুবই বিধ্বস্ত দেখতে, দেখেই বোঝা যাচ্ছে যে ও হচ্ছে খুবই ডিপ্রেশনে আছে। তো আমি ওর অনেকগুলো কাগজ ফাইল দেখে আমি দেখলাম যে অনেক দিন ধরেই ও অনেক ডক্টর দেখিয়েছেন। দেখার পরে যেটা হয়েছে যে ও অনেকগুলো ওষুধ খাচ্ছে, আর ও হয়তো 2-1 জায়গায় কিছুদিন কাউন্সেলিং করে ওটাকে কন্টিনিউ করেনি, এরকম একটা হিস্ট্রি। ও ডায়াগনোসিস হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, আমরা বিপিডিও বলে থাকি অনেক সময়। সো এটা ডায়াগনোসিস। জাস্ট আমার কাছে কিছুদিন মানে আসার কিছুদিন আগেই ও 48টা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডাল অ্যাটেম্পট একটা নিয়েছিল এবং ওকে হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। তো স্টোমাক ওয়াশ দেওয়ার পরে ওই যেহেতু ওষুধ খেয়েছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করার পরে ও যখন বাসায় চলে আসে, এখন আমার কাছে তখন এই অবস্থাটায় আসলো যে ফার্দার আমরা আর কি করতে পারি, অবস্থা তো খুবই খারাপ, হাসপাতালে ওর ফ্যামিলি ভর্তি করতে পারছে না কোনো কারণে। সো যখন আমি ওকে দেখলাম, ও ডিটেইল হিস্ট্রি নিলাম, নেওয়ার পরে আমার মনে হলো যে ওর ওই মুহূর্তে যেই উপসর্গগুলো ছিল, যে ও প্রচণ্ড রেগে যাচ্ছে, হুটহাট করে রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে। যেই মেয়েটা এত বেশি খারাপ আচরণ করে না, কখনোই গালি দেয় না, বাজে ব্যবহার করে না, ভালো মেয়েটা, মোটামুটি বাবা মার সাথে মানে ভালো ব্যবহার করে, ও কিন্তু রাগ উঠে গেলেও রাগ কন্ট্রোল করতে পারে না। তার মানে ওর খুব দ্রুত অ্যাঙ্গার আউটবার্স্ট একটা উপসর্গ ছিল। তারপর আরও কিছু উপসর্গ ছিল, যে এই যে আমার কাছে ডেলিভারেড সেলফ হার্ম নিয়ে এসেছিল, মানে ও অনেক হাতে কাটা ছেঁড়া, রিপিটেডলি কয়েক মাস পর মানে কয়েক মাস ধরে রিপিটেডলি ও হাত কাটছে, ওষুধ খেয়ে ফেলছে, একবার হ্যাঙ্গিং বা দড়ি দিয়ে হচ্ছে ও হ্যাঙ্গিং একটা সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েছিল। সো এই ধরনের রিপিটেড কিছু এক্সপোজার ছিল সেলফ হার্মের আর সুইসাইডের। তারপর হচ্ছে ওর ফ্রেন্ডস আছে, ও সবই আছে, কিন্তু ও কারোর সাথে রিলেশনশিপ মেনটেন করতে পারছে না। আর এই ধরনের প্রবলেমগুলো হওয়ার কারণে ওর পড়াশোনার রেজাল্টও খারাপ হচ্ছে। যদিও একটা ভালো স্টুডেন্ট, ওর রেজাল্ট কিন্তু ছোটবেলা থেকে মোটামুটি ভালো। সো এই ধরনের যখন প্রবলেমগুলো বাবা আমাকে মা বলল, আমার মাথায় চট করে একটা জিনিস আসলো যে ওকে যে ডায়াগনোসিস করা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা এক ধরনের ব্যক্তিত্বের রোগ, যেই রোগে এই ধরনের কিছু উপসর্গ দেখা যায়। সো আসলে আবার রিভিউ করে দেখলাম আমি যে ডায়াগনোসিসটা আসলে ঠিক আছে কিনা, ডায়াগনোসিসটা আসলে বিপিডি কিনা। তো এই সময়টায় আমি আসলে আবার চলে যাই আমার আজকের যেই কথাগুলো বলার কথা এডিএইচডি নিয়ে, সেই এডিএইচডি আর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে আমাদের মিল কি আছে সেই জায়গাটায়। কেন আমি এডিএইচডি এই গল্পটা আসলে নিয়ে আসলাম, কারণ যখন আমি এরপর যখন আমার মাথায় আসলো যে এটা এডিএইচডি হতে পারে, কারণ এডিএইচডি যখন থাকে একটা পার্সন, যে বয়স ধরেন 10 বছর পার হয়ে গিয়েছে, বা অ্যাডোলেসেন্ট মানে ও শিশু বয়সে আর নেই, ও ছোট থেকে এখন আস্তে আস্তে বয়সন্ধিকালের দিকে যাচ্ছে,
অথবা অ্যাডাল্টহুডে বড় হয়ে গিয়েছে একটা মানুষ। সো এই সময়গুলোতে আমাদের মাথায় রাখতে হবে যে এডিএইচডির লক্ষণ আর সেই ছোটবেলার অতিরিক্ত চঞ্চল বাচ্চা, আমরা যেটাকে মনে করি এডিএইচডি, এরকম আমি প্রথমে যে কথাগুলো বলছিলাম সেটার মতো থাকে না। এমনকি যে শিশুকালেও যে টিপিক্যাল আমরা যেটা মনে করি অতিরিক্ত চঞ্চল বাচ্চা অথবা অতিরিক্ত অমনোযোগী বাচ্চা, রেজাল্ট খুব খারাপ এরকম একটা বাচ্চা যার তারই এডিএইচডি, ব্যাপারটা তো এরকম হয় না। আমার আরেকটা ভিডিওতেও আপনারা দেখবেন যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। সো আজকে আমি কথা বলবো অ্যাডোলেসেন্ট আর অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে, মানে শিশু বয়সটা পার হয়ে যাওয়ার পরবর্তীকালে এডিএইচডি কি হয়, পরিণতি কি, এই বিষয়গুলো নিয়ে। এডিএইচডি যখন কিশোর কিশোরী বয়সে থাকে তখন কিন্তু রূপটা বদলিয়ে ফেলে, একটা মানুষেরই ভিন্ন ভিন্ন চেহারা। হ্যাঁ, তো একটা বাচ্চা ধরেন অনেক বেশি চঞ্চল ছিল, যখনই ও বয়ঃসন্ধিকালে পড়বে তখন আস্তে আস্তে হয়তো ওর চঞ্চলতাটা কমে আসবে আর অমনোযোগিতার বিষয়টাকে একটু প্রমিনেন্ট বা বেশি হয়ে দেখা যাবে, এরকম হতে পারে। অথবা চঞ্চলতা যেটা বাইরে সবাই দেখতো কিন্তু সেটা এখন আর বাইরে থেকে ওভাবে দেখা যায় না, কিন্তু ওর কিছু অস্থিরতা বোঝা যায়। আমরা অনেক সময় এডিএইচডিকে মিসড ডায়াগনোসিস করে ফেলি এংজাইটি ডিসঅর্ডার হিসেবে। হ্যাঁ, আজকের আমার কথা বলার এই গল্পটা শেয়ার করার অবজেক্টিভ হচ্ছে মিসড ডায়াগনোসিস অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে আমি মেইনলি ফোকাস করতে চাচ্ছি। মিসড ডায়াগনোসিসের কথাটা কেন আসলো? কারণ এডিএইচডি যেহেতু রূপ বদলাতে থাকে, এক্সাম্পল দেই, ধরেন আর্মিরা যখন ডিফেন্স অফিসাররা যুদ্ধে যায় তখন আমরা বিভিন্ন সময় দেখি না যে বিভিন্ন গায়ের রংটা সবুজ করে ফেলে, গাছের সাথে মিলে যায়, আমরা তাকে আর দেখে বুঝতে পারি না, ম্যাস্কিং একটা ফেনোমেনা বলি আমরা এটাকে। তাকে দেখে আমরা বুঝি না যে এটা হচ্ছে আসলে একজন মানুষ, গাছের আড়ালে সে যে লুকিয়ে আছে। তেমনি এডিএইচডির ফেসটাও চেঞ্জ হতে থাকে, এটা একটা বিষয়। বয়সের সাথে সাথে আরেকটা হচ্ছে এডিএইচডি যাদের থাকে তারা কোপিংয়ের জন্য, সমাজে সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য অনেক সময় তাদের উপসর্গগুলোকে ম্যাস্ক করতে থাকে বা একটা মুখোশ পরে থাকে, যেটা দিয়ে আমরা প্রকৃত অবস্থার ভিতরে কি চলছে সেটা আমরা বুঝতে পারি না। তখন যেটা হয়ে যায় মিসড ডায়াগনোসিস। হ্যাঁ, পৃথিবীতে বিভিন্ন রিসার্চ বলছে 100 জনের মধ্যে 75 জন মেয়ে যাদের এডিএইচডি ধরা পড়েছে এদের মিসড ডায়াগনোসিস হয়। 100 জনে 75 জনেরই ভুল ডায়াগনোসিস হয়। এবং কি দিয়ে ডায়াগনোসিস হয়? যেই সমস্ত অসুখ হিসেবে ডায়াগনোসিস হয়, যেমন ধরেন এংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, তারপর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার্স। আমি যে ডিসঅর্ডারগুলো বা অসুখগুলোর নাম বলছি, এই অসুখ হিসেবে তারা মানসিক অসুখ হিসেবে, বা ধরেন সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, যে এটা আসলেও তো নেশা করে, তো এই জন্য এরকম ফিচার্স বা এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। এই ধরনের মূল জায়গাটা ডায়াগনোসিস না হয়ে, যেটা আসল কারণ এই সমস্ত সমস্যাগুলো যেটা দেখা যাচ্ছে আমাদের, সেটা নির্ণয় না হয়ে বরঞ্চ দেখা যায় যে অন্য কোনো রোগ আকারে তাকে ডায়াগনোসিস করা হয়। এবং যখন রোগ আকারে ডায়াগনোসিস করা হয় তখন তাকে ওই ধরনের চিকিৎসা দেওয়া হয়। এবং দেখা যায় যে প্রথম যখন চিকিৎসাটা দেওয়া হয়, হয়তো তার ডিপ্রেশনের কিছু উপসর্গ ছিল, হয়তো তার এংজাইটি অবশ্যই তার ছিল, হয়তো সে খুব বেশি পরিমাণে নেশার সাথে জড়িত হয়ে গিয়েছিল। সাময়িক কিছু সময়ের জন্য তাকে একটু ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা যায়, হয়তো তার কিছুটা ভালো হয়, কিন্তু পরবর্তীতে আবার একই ধরনের সমস্যা বা ভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে থাকে। এজন্য রোগীটি আসলে ভালো হতে পারে না। সো একটা ট্রিটমেন্ট ফেইলিওরের একটা অন্যতম কারণ হচ্ছে মিসডায়াগনোসিস, যেটা শুধুমাত্র বাংলাদেশেই না, পুরো বিশ্বব্যাপী বিভিন্ন রিসার্চ বলছে যে এই ধরনের মিসড ডায়াগনোসিস হচ্ছে। এবং আস্তে আস্তে যেই মানুষটার প্রকৃত ডায়াগনোসিসটা করেছে ভালো হতে পারত, তার অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে। সো এই যে মিসডায়াগনোসিস কেন হয়? কারণ আমি যদি আজকে আমার যেই রোগীটার গল্পটা বলছিলাম, যে ওকে আমি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে বলছিলাম, তো আমি সবগুলো রোগের সাথে কি মিল আজকে এটা নিয়ে আনবো না। আজকে আমি শুধু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে এডিএইচডি, যেটা খুব কমনলি এখন আমি আসলে দেখছি, এটা রিসার্চও বলছে, আমি এই জায়গাটা থেকে কিছু কথা বলবো। কেন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আর এডিএইচডির মিসডায়াগনোসিস হয়ে যায়? প্রথম বিষয় হচ্ছে এটা যে কিছু সিমটম, যেটা মূলত আমরা বলতে পারি ইম্পালসিভিটি, মানে হুট করে কিছু করে ফেলার প্রবণতা, এটা হচ্ছে এই এডিএইচডি রোগটার একটা কোর সিমটম, মানে অনেক
অন্যতম প্রধান একটা লক্ষণ, যেটা এডিএইচডি বাচ্চার যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে বা অতি চঞ্চলতা আর অমনোযোগিতা যে কোনোটা থাকলেও মূলত তার একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইম্পালসিভিটি, হুট করে সে একটা কিছু করে ফেলার একটা প্রবণতা। এই জিনিসটা আসলে কেন হয় সেটা আমি পরে ব্যাখ্যা করছি। এবং একই সাথে যখন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এই ধরনের যে রোগীরা থাকেন তাদেরও একটা খুব অন্যতম সমস্যা হচ্ছে ইম্পালসিভিটি। তার মানে কমন জিনিস হচ্ছে ইম্পালসিভিটি। আরেকটা কমন জিনিস হচ্ছে যে, যেমন ধরেন আমি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বিপিডির পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় ওরা হুট করে হাত কেটে ফেলছে, হুট করে সুইসাইডাল অ্যাটেম্পট নিচ্ছে। এরকম একটা পেশেন্ট আসলে আমরা মনে করি এই বয়সে 18, 19, 20, 25 বা একটু বড়, আমরা মনে করি ওর তো বিপিডি আছে। বাট বিপিডি পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও যেমন এটা হচ্ছে, এডিএইচডিতেও কিন্তু হচ্ছে। কাজেই ওভারল্যাপ, সিমটম ওভারল্যাপ একটা অনেক বড় অন্যতম কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে এডিএইচডি এবং বিপিডি দুইটা অনেক সময় কোএক্সিস্টেন্ট হতে পারে। মানে কি? মানে যাদের এডিএইচডি থাকে ছোটবেলা থেকে তাদের পরবর্তীতে এই বিপিডি নামের এই মানসিক রোগটা, ব্যক্তিত্বের রোগটা ডেভেলপ করার পসিবিলিটি থাকে 18 থেকে 36%। কাজেই একটা মানুষ যার এটা এডিএইচডি হয়তো ছোটবেলা থেকেই ছিল, কিন্তু সে ছিল ইন্টেলিজেন্ট, সে পড়াশোনায় মোটামুটি সে ভালো ছিল, হয়তো এই জন্য সমস্যাগুলো তো বেশি প্রমিনেন্ট ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন তার বিপিডিও ডেভেলপ করে যায় সময়ের সাথে সাথে, তখন আমাদের কাছে যখন নিয়ে আসা অনেক সময় মনে হয় যে এটা বিপিডি, কিন্তু বিপিডি ট্রিটমেন্ট করেও লাভ হতে থাকে না। এর পেছনে কারণটা দেখলে যদি আমরা ডিটেইল হিস্ট্রি নেই, ইভেন এখন যেটা আমরা বলে যে যখন হিস্ট্রি নিতে হবে তখন অবশ্যই একটা পার্সনের, একটা মানুষের রোগ দেখা যাবে তার নিজের কাছ থেকে যেমন হিস্ট্রি নেওয়াটা ইম্পর্টেন্ট, এই সমস্ত কেসগুলোতে বাবা মা, হাজবেন্ড, ভাই বোন, প্রয়োজনে টিচার, যাকে আমরা পাবো এরকম একজন নির্ভরযোগ্য সূত্র থেকে হিস্ট্রি নেওয়াটা, চাইল্ডহুড হিস্ট্রি নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। এটা গেল দ্বিতীয় কারণ, যে অনেক সময় একসাথে দুইটা থাকে। আর তৃতীয় কারণ যেটা, যে অনেক সময় এডিএইচডি একটা মানুষের বিপিডি হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়, মানে ভালনারেবিলিটি বেড়ে যাচ্ছে এডিএইচডি থাকার কারণে। কেন বাড়িয়ে দিচ্ছে? কারণ আমরা যদি চিন্তা করি, যেহেতু একটা এডিএইচডি কি, এডিএইচডি হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে মস্তিষ্কের বিকাশজনিত একটা রোগ। এই ক্ষেত্রে দেখা যায় আমাদের মস্তিষ্কের কিছু অংশ, যেমন প্রি ফ্রন্টাল কর্টেক্স, একটা কর্টেক্স মানে ব্রেনের একটা অংশ, তারপর আরও কিছু এরিয়া জড়িত থাকে, যেমন অ্যামিগডালা, যেমন লিম্বিক সিস্টেম, এটার একটা পার্ট। সো এই যে কথাগুলো বলছি, হ্যাঁ, এটা একটা সার্কিট্রি থাকে, হ্যাঁ, ফ্রন্টো কর্টিকো লিম্বিক সার্কিট্রি বলে। এই সার্কিট যেটা ব্রেনের মধ্যে থাকে, এই সার্কিটে দেখা যায় একটা গোলমাল দেখা যায়। গোলমালটা হয় মূলত কিছু নিউরো ট্রান্সমিটারের কারণে। যেমন আমরা হরমোনের নাম হয়তো অনেকেই শুনেছি, তেমন আরেকটা জিনিস যেটা আমাদের বিভিন্ন ধরনের ব্রেইনের ফাংশনের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, সেই নিউরো ট্রান্সমিটারগুলো লেভেলে একটা সমস্যা হয় ভারসাম্যহীনতার কারণে। এই ধরনের উপসর্গগুলো কিন্তু আস্তে আস্তে দেখা দিতে থাকে। সো এডিএইচডি ব্রেনের যে অংশগুলোকে আসলে নিয়ন্ত্রণ করে, এই নিউরো ট্রান্সমিটারগুলো, ঠিক একই অংশগুলো দেখা গিয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষায়, ব্রেইনের বিভিন্ন ধরনের ফাংশনাল এমআরআই বলি আমরা, বিভিন্ন ধরনের টেস্ট আছে, এই নিউরো ইমেজিং স্টাডিগুলোতে দেখা গিয়েছে যে বিপিডির ক্ষেত্রেও কিছু সিমিলার বা একই ধরনের অংশ জড়িত। কাজেই যখন একটা মানুষের এডিএইচডি থাকবে, তাকে যদি প্রপার ম্যানেজ না করা হয়, তাহলে সময়ের সাথে সাথে তার নতুন আরেকটা কোমরবিডিটি, মানে আরেকটা ভয়ঙ্কর মানসিক রোগ, যেটা একটা ব্যক্তিত্বের রোগ, বিপিডি, এটার সাথে একসাথে চলে আসতে পারে। কাজে এই তিনটা যে কারণ আমি বললাম, এই তিনটা কারণে দেখা যায় এডিএইচডি অনেক বেশি পরিমাণে মিসড ডায়াগনোসিস হয় এবং বিপিডি হিসেবে চলে আসে। এই জন্য যখন আমরা আমি সবার কাছেই বলবো যে কোনো বাচ্চার ছোটবেলায় হয়তো আমরা ধরা পড়েনি, এখন সে অ্যাডোলেসেন্ট, বয়সন্ধিকালে আছে অথবা অ্যাডাল্ট, কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে যে সে কিছু কাজ হুট করে ফেলে, তারপর সে প্রচণ্ড ইমোশন কন্ট্রোল করতে পারছে না, দেখা যায় যে সে হুটহাট নিজের ক্ষতি করে ফেলছে, ওষুধ খেয়ে ফেলছে, অথবা মারামারি করে ফেলছে, বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে,
দেখা যাচ্ছে যে হঠাৎ করে সে মানুষের সামনে এমন কথা বলে ফেলছে যে কথাগুলো আসলে তার তার নিজের অবস্থাটাকেই সবার কাছে হাস্যকর পাত্রে পরিণত হচ্ছে। এই যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয়, কিন্তু এটার জন্য কি হচ্ছে যে তার রিলেশনশিপে সম্পর্কের সমস্যা হচ্ছে, একটা মানুষের বারবার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাচ্ছে, একটা মানুষের বারবার ডিভোর্স হয়ে যাচ্ছে, তার মিটিংয়ে তার এই কেন হয়ে যাচ্ছে? কারণ সে ইম্পালসিভ, কারণ সে হুট করে একটা জিনিস করে ফেলে, কারণ সে ইমোশনাল ডিসরেগুলেশন আছে তার, মানে আবেগ নিয়ন্ত্রণের মারাত্মক সমস্যা। আমি যদি বলি যে মূল কারণটায় যদি চলে যাই, এডিএইচডির সাথে কেন কিছু অন্যান্য রোগের মিল থাকে, বিশেষ করে বিপিডি, তাহলে একটা অন্যতম কারণ হচ্ছে দুইটা রোগেই ইমোশনাল ডিসরেগুলেশন থাকে, মানে আবেগ নিয়ন্ত্রণে মারাত্মক সমস্যা হয়। এই যে ইমোশন ডিসরেগুলেশন, আবেগ সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি রোগীটার কথা বলছিলাম আপনাদেরকে শুরুতেই, যে ও এসেছে প্রচন্ড সেলফ হার্ম নিয়ে, ও এসেছে সিভিয়ার ডিপ্রেশন নিয়ে, কিন্তু আমার কাছে কিন্তু ওর বাবা মা এটাকে মনে করেনি কখনো যেটা এডিএইচডি হতে পারে। কারণ হচ্ছে ও পড়াশোনায় সবসময় খুব ভালো ছিল, ওর ছোটবেলায় ও খুব চঞ্চল ছিল না, বরঞ্চ ও শান্ত ছিল। আমার কাছে আমি এরকম অনেক পেশেন্ট পাই যারা এসে আমাকে বলে ও তো শান্ত, ওকে তো চঞ্চলতা নাই কোনো, কিন্তু হয়তো এই মানুষটার ইনঅ্যাটেনশন টাইপ প্রিডমিনেন্ট। কিন্তু একই সাথে এডিএইচডি হচ্ছে এমন একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে কিছু স্ট্রেংথ থাকে, একটা মানুষের বেশ কিছু স্ট্রেংথ থাকে, যেমন একটা হচ্ছে হাইপার ফোকাস, একটা হচ্ছে যে কোনো হাইপার ফোকাস মানে কি, যে সে কোনো একটা কিছু যেটা তার ভালো লাগছে সেই জিনিসটা সে ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে করতে পারছে। সো হয়তো তার এই ধরনের ভালো কিছু স্ট্রেংথসের জন্য হয়তো তার ফ্যামিলি এনভায়রনমেন্টটা ভালো ছিল, প্রোটেক্টিভ ফ্যাক্টরস, হ্যাঁ, এই কারণগুলোতে তার ছোটবেলায় সমস্যাটা বেশি দেখা যায়নি। দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রতিদিন নতুন মানে প্রিভ্যালেন্স এডিএইচডি, অ্যাডাল্ট এডিএইচডির, ইভেন অ্যাডোলেসেন্ট এডিএইচডির প্রিভ্যালেন্স দিনে দিনে বাড়ছে। কারণ এই ধরনের মানুষগুলো আগে ডায়াগনোসিস হয়নি, ছোটবেলায় চাইল্ডহুডে হয়নি। এটা ডাক্তারের ভুল না বা বাবা মার ভুল না, আসলে প্রথম কথা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের নলেজ এডিএইচডি নিয়ে সেটাই একটু কম আছে। এবং একই সাথে অনেক সময় ম্যাস্কিংয়ের কারণে মুখোশ বা সে কোপ করতে চায় এভাবে করে, যেহেতু তার বুদ্ধি অনেক ভালো থাকে। ম্যাক্সিমাম রিসার্চ বলে যাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে এর মধ্যে এডিএইচডি এমন একটা ডিসঅর্ডার যেখানে মানুষের ইন্টেলেকচুয়াল যে লেভেলটা, বুদ্ধির লেভেলটা অনেক ক্ষেত্রে অনেক ভালো থাকে, অনেক ক্ষেত্রে অনেক পজিটিভ স্ট্রেংথস বা শক্তি থাকে, কাজেই অনেক সময় ধরা পড়ে না। কিন্তু যত বড় হতে থাকে তার লাইফটা অনেক কমপ্লেক্স হতে থাকে। আর দেখা যায় যেহেতু ইমোশনাল ডিসরেগুলেশনের একটা বিষয় আছে, আমি বলছিলাম আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, দেখা যায় যে লাইফের কমপ্লেক্স সিটিগুলো আসে যখন, সমস্যাগুলো আসে যখন, স্ট্রেসগুলো আসে যখন, তখন আস্তে আস্তে সে আর কোপ করতে পারে না, তখন তার কোমরবিডিটি ডেভেলপ করে, মানে অন্যান্য রোগ চলে আসে। এই রোগগুলো নিয়ে তখন আমাদের কাছে হয়তো অনেক সময় রোগীরা আসেন, নিজেরাই আসে যে আমি খুব ডিপ্রেশনে ভুগছি, আমি খুব এংজাইটিতে ভুগছি, আমার আমার নিজেরই মনে হয় সমস্যা, কারণ আমি কারোর সাথে সম্পর্ক রাখতে পারছি না, বা আমি প্রচণ্ড ভুলে যাচ্ছি, আমি সবই ভুলে যাচ্ছি, হ্যাঁ আমি মিটিং মিস করছি। সো এই ধরনের কমপ্লেইনগুলো নিয়ে আসেন, তখন আমি অবশ্যই এটা সবাইকে বলবো যে আমাদের উচিত যে আমাদের চাইল্ডহুডটা নিয়ে ভাবা, আমাদের ফিজিশিয়ানসদের যারা চিকিৎসা দিচ্ছেন তাদের উচিত যে এই পিছনে হিস্ট্রিতে চলে যাওয়া, চাইল্ডহুড হিস্ট্রিটা খুব ডিটেইল আকারে নেওয়া। হয়তো ওটা খুব প্রমিনেন্ট সমস্যা ছিল না, কিন্তু ছোট ছোট সূক্ষ্ম কিছু সমস্যা ছিল। আর মেয়েদের ক্ষেত্রেও আমি আরেকটা জিনিস বলবো যে মেয়েরাও এখন দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে এডিএইচডিতে আক্রান্ত, মানে এডিএইচডি আছে। এডিএইচডি যেহেতু আছে, মেয়েদের ক্ষেত্রে ইনঅ্যাটেনশন টাইপটা বেশি প্রমিনেন্ট থাকে। মেয়েদের যেহেতু অ্যামিগডালা নামে ব্রেইনের একটা অংশ আছে, এটা হাইপার অ্যাক্টিভেটেড থাকে দেখে, অ্যামিগডালার কারণে দেখা যায় যে মেয়েদের ইমোশনাল ডিসরেগুলেশনটা বেশি হয়। কাজে মেয়েদের লক্ষণগুলো এই ধরনের, যেরকমভাবে আমার রোগীটা আমার কাছে এসেছিল। সো আমি একটা সুন্দর কথা বলে আসলে শেষ করব আপনাদেরকে এডিএইচডি আর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে বলার পরে। সেটা হচ্ছে আমার রোগীটার তারপর কি হলো। আমার রোগীটাকে যখন আমি আবার ডিটেইলে হিস্ট্রি নিয়ে আবার ডায়াগনোসিস ওকে রিভিউ করলাম, এবং ওর ঠিকই এডিএইচডিও ছিল এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার দুটোই ছিল, একই সাথে কোমরবিডিটি হিসেবে ডিপ্রেশন ডেভেলপ করেছিল। তখন যখন এই তিনটা রোগ একসাথে আমি ডায়াগনোসিস করলাম, চিকিৎসা দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, এবং একই সাথে
ওর যেহেতু তীব্র ইমোশনাল ডিসরেগুলেশনের বিষয়টা ছিল এবং অনেকগুলো ডিপ্রেশন ছিল, কিন্তু কাউন্সিলিংটা ম্যান্ডেটরি ছিল। কাজেই আমাদের একটা অনেক মিসকনসেপশন আছে যে ADHD ওষুধ দিলেই হয়ে যায়। হ্যাঁ, এটাও ঠিক না, ওষুধ দিতে হবে। ADHD তে ওষুধ অনেক ভালো রোল প্লে করে, কিন্তু একই সাথে কাউন্সিলিংয়ের একটা বিশাল বড় ভূমিকা আছে। সো যখন প্রপার অনুযায়ী ওকে ডিল করা হলো, ওর ফ্যামিলি ইস্যুগুলোকে ম্যানেজ করা হলো, প্যারেন্টসদের সাথে কথা বলা হলো, ধাপে ধাপে সবগুলো জায়গা নিয়ে কাজ করা হলো, দেখা গেল যে ও বেটার হওয়া শুরু করেছে। এবং আল্লাহর রহমতে যেটা হলো, ওর এই যে কিছুদিন আগেই ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিল এবং ও ঢাকা ইউনিভার্সিটিতে ওর যে সাবজেক্টে চাচ্ছিল সেই সাবজেক্টটাতে চান্স পেয়ে গেল। অথচ ওর প্রি টেস্টে ওর ম্যাক্সিমাম সাবজেক্টের রেজাল্ট খারাপ ছিল। আমি এই গল্পটা এজন্য বললাম যে অনেক সময় আমরা অভিভাবক হিসেবে আমাদের নিজেদের বাচ্চাদের নিয়ে খুব হতাশ হয়ে যাই, মনে করি যে আমার বাচ্চাটা শেষ সব। অথবা আমরা অ্যাডাল্ট পার্সন হিসেবে আমাদের জীবন নিয়ে আমরা হতাশ হয়ে যাই যে আমাদের আর কিছু হবে না, বারবার আমরা ফেল করি। কিন্তু আসলে যদি আমাদের মূল সমস্যাটা জায়গাটা নির্ণয় করা যায়, সঠিকভাবে চিকিৎসাটা দেওয়া যায়, তাহলে আমরা ঘুরেও দাঁড়াতে পারি, জীবনটা অনেক সুন্দরও হতে পারে। কাজে আপনাদের কাছে এইটাই আমার লাস্ট চাওয়া যে আপনারা যদি আপনাদের লাইফ নিয়ে প্রবলেমে থাকেন, হয়তো অনেক ট্রিটমেন্ট করেছেন, হয়নি, সলভ হয়নি, আপনাদের শুধু ADHD না, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাদের উচিত রিভিউ করা, একজন ভালো চিকিৎসকের কাছে যাওয়া, টোটাল ডায়াগনোসিস রিভিউ করা এবং প্রকৃত ম্যানেজমেন্ট যেটা যেটা লাগবে সেটা নেওয়া, তাহলে জীবনটা সুন্দরও হতে পারে।